হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো সেই গল্পটা খুবই মজাদার হতে চলেছে। চলো গল্পটা তোমাদেরকে শোনাই। তার আগে বলে নিই, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে? তো প্রিয় বন্ধুরা, আমি হচ্ছি একজন বিধবা। আমার স্বামী অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে। আমার বিয়ের খুব বেশি দিন সংসার করা হয়নি। বিয়ের 3.5 বছর পর আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। আর আমার স্বামী যখন মারা যায় আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। এই অবস্থায় আমার স্বামী আমাকে রেখে চলে গেল। যাওয়ার পর আমি মানসিক, শারীরিক, সামাজিক সব দিক থেকেই ভেঙে পড়ি। আমাকে সামাল দেওয়ার মতো কেউ ছিল না। ছেলের সুখে শাশুড়িও চলে যায় দুনিয়া থেকে। শ্বশুর তো অনেক আগেই চলে গেছে। বাড়িতে একমাত্র রইল আমার ভাসুর আর ভাসুরের বউ। আমার ছোট কোনো দেবর ছিল না। তারা আমাকে নিয়ে অনেক হিংসে করত। আমার বাড়িতে থাকার মধ্যে শুধু ছিল আমার একটি বোন, আমার মাও ছিল না। বাবা সে তো আমাদেরকে ছোট রেখেই পৃথিবী থেকে চলে গেছে। যাক, এখন আমার স্বামীর বাড়ি, আমারও তো অধিকার আছে, তার উপরে আমি অন্তঃসত্ত্বা। এখন খুবই কষ্ট করে পরিস্থিতি সামাল দিয়ে বেশ কিছুদিন কাটালাম। কাটানোর পর হঠাৎ করে পা পিছলে গেল আমার কলের পাড়ে। গ্রামে তো কলের পাড় হয়, কোনো বাথরুম হয় না, শুধু আলাদা টয়লেট থাকে। তোমরা সবাই কম বেশি জেনে থাকবে বিষয়টা। সে যাই হোক, যাওয়ার পর আমি অনেক আঘাত পাই, যেহেতু আমি প্রেগনেন্ট। তো গ্রামে তো 2-4 জন ভালো মানুষও থাকে, তারা সবাই মিলে কিছু টাকা পয়সা ম্যানেজ করে আমাকে ওইখানকার একটা গাইনি ডাক্তার দেখালো। দেখানোর পর আমাকে চেক আপ করলো, করার পর কিছু মেডিসিন দিল, আমি নিলাম। মোটামুটি কয়েকদিন রেস্টে থাকলাম। তারপরে ডাক্তার বলল যে আমার পজিশন কী হবে জানে না, তবে একটু হালকা লড়াচড়া হয়ে গেছে, হয়তো বা সিজার লাগতে পারে। এই কথা শুনে আমি ভয়ে আর আতঙ্কে পড়ে যাই। তখন গ্রামের মানুষ বলল, চিন্তা করিস না, আমরা আছি, কারোর জন্য কারো সময় থেমে থাকে না, কিছু একটা ব্যবস্থা ঠিক করব। আর যদি উপরওয়ালার হুকুম হয় দেখবি সব কিছুই খুব সহজ হয়ে গেছে। তারপরেও আমরা চাই যে একটু তুই মেম্বারের কাছে যা, মেম্বার কিছু একটা করবে তোর জন্য। আমি মেম্বারের কাছে গেলাম সুস্থ হওয়ার পর। মেম্বার সাহেব বলল, আসলে এগুলো তো চেয়ারম্যানের কাজ, আমার মনে হয় আপনার একটু চেয়ারম্যানের কাছে যাওয়া দরকার। আমি কোনো কথা না ভেবে পরের দিন আবার চেয়ারম্যানের বাড়িতে গেলাম। যা বলতেছে, চেয়ারম্যান সাহেব তো বাড়িতে নাই, ওনার অফিসে বসছে। অফিসের ঠিকানা নিয়ে চলে গেলাম অফিসে। যাওয়ার পর অনেক অপেক্ষা করলাম, করার পরে মোটামুটি ওখানকার যে লোকজন আছে চেয়ারম্যানের সাথে আমাকে দেখা করতে দিবে না। পরে এক পর্যায়ে আমি বললাম, আমি কি উড়ে এসে জুড়ে বসেছি? আমি এই গ্রামের একজন ভোটার বাসিন্দা, কাজেই আমি যদি চেয়ারম্যান মেম্বার থেকে আমার দুঃসময় দুর্দশায় কোনো সহযোগিতা না পাই, তাহলে মেম্বার চেয়ারম্যান কেন? আমি ওনার সাথে দেখা করব, আমি চেয়ারম্যানের মুখ থেকে শুনতে চাই যে সে আমাকে কোনো রকম কোনো উপকার করবে না, তাহলে আমি যাব, আমি তোমাদের কথা শুনে যাব না। ওখানে অনেক আমচা চামচা ছিল। এ কথা বলার পর কিছুতেই যখন আসছিলাম না, তখন চেয়ারম্যান নিজেই বের হয়ে আসলো। এই বাইরে কিসের গ্যাঞ্জাম চিল্লাচিল্লি হচ্ছে? তো বলছে এই মহিলা অনেক গ্যাঞ্জাম করছে। তখন আমাকে ওই অবস্থায় দেখে চেয়ারম্যান সাহেব ভিতরে ডাকলেন। তো আমিও গেলাম। তো সবাইকে বাইরে বললো যে তোমরা চুপচাপ থাকো আর এখান থেকে যাও, অন্য কোনো কাজ থাকলে সেগুলো করো। তো সবাই চলে গেল। যাওয়ার পর ওখানে গেটে একটা ছেলে ছিল, সে গেটটা লাগিয়ে দিল। যারাই ভিতরে ঢোকে যাতে চেয়ারম্যান সাহেবের ডিস্টার্ব না হয়, ভালোভাবে কথাবার্তা বুঝতে পারে, এই কারণে হয়তো গেট লাগাবে, আমি তাই মনে করেছিলাম। যাই হোক, আমি পরিচয় দিলাম, আমি অমুকের বউ, এই এই অবস্থা। তো সব কিছু উনি শোনার পর বলল, আচ্ছা তাহলে তো তোমার জন্য কিছু করতেই হয়। আমি বললাম যে আসলে কিছু যদি আমার জন্য করেন, আপনার উপর অবশ্যই উপরওয়ালা কৃপা করবে। এই কথা বলার পরে, হ্যাঁ অবশ্যই, তুমি কালকে আসো। আজকে যে তেমন একটা সময়ও নেই, কালকে আসো, তবে এখানে নয়। তুমি ঠিক
12:30টার সময় আমার বাড়িতে এসো। আমি বললাম ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তো আমি তার কথা মতো পরের দিন তার বাড়িতে যাই। যাওয়ার পরে তার বাড়ির মধ্যেও তার একটা আলাদা বসার রুম আছে। আমি বাহিরে দাঁড়াই, সে আমাকে সেখানে ডেকে নেয়। যাওয়ার পরে বলল যে কী অবস্থা বলো। আমি বললাম সবটাই তো আপনাকে বলা। আসলে আমাকে যদি একটু কাঠের ব্যবস্থা করে দিতেন যাতে আমি একটু সস্তা চাল ডাল বা তেল আলু পেঁয়াজ যেটাই পাই আমার জন্য খুব উপকার হতো। সে আমাকে উত্তরে বলল হ্যাঁ দেবই তো, তোমাকে দেব না কাকে দেব। এই কথা শোনার পর আমি বললাম আমাকে দিবেন না মানে কাকে দিবেন, এটা কেমন কথা? গ্রামে যারাই অসহায় আছে চেয়ারম্যান মেম্বার ছাড়া আর যাবে কোথায়? তখন আমাকে বলল মেম্বারের সাথে কি কথা হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে, উনি আপনার কাছে আমাকে পাঠিয়েছে। বলার পরে ঠিক আছে তুমি বসো। আসলে কিছু দিতে হলে তো কিছু নিতেও হয়। আমি বললাম কিছু দিতে হলে কিছু নিতেও হয়, আসলে বিষয়টা বুঝলাম না। বললো বুঝতে পারছো না? না বোঝার কিছু নাই, তোমাকে আমি একটা না কয়েকটাই কার্ড করে দেবো। চালের কার্ড, তারপরে বিধবা ভাতার কার্ড, তুমি টেনশন করো না, কিন্তু বিনিময়ে তো আমি কিছু পাই যেহেতু দেবো। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি এটা কী বলেন? আমি একজন বিধবা, তার উপরে অন্তঃসত্ত্বা, আপনাকে দেওয়ার মতো আমার কী বা আছে? বললো অনেক কিছুই আছে। আমি বললাম কিছুই নাই। তখন সে আমাকে বলল তুমি বসো। আমি বসলাম। বসার পর ওই বাড়ি ওখানে আরও অনেক লোকজন ছিল বাহিরে যারা কাজকাম করে ওই বাড়িতে। বললো কি ওকে শরবত দাও। আমাকে একটা শরবত এনে দিল। আমি খেলাম। খাওয়ার পর বলতেছে আসলে কি তুমি কাটকুট চাও? চাও যে তোমার উপকার হোক, তুমি একটু ভালো করে চলো, তোমার এত এত সমস্যা। আমি চাইলে সব কিছু সমাধান করে দিতে পারি, কিন্তু তোমার উপরে না আমার একটু লোভ হয়েছে। তুমি দেখতে যত সুন্দর, এত ফর্সা, কী সুন্দর গঠন গাঠন তোমার। এই কথা শুনতে আমি অবাক হয়ে যাই। আমি কই এগুলো কী বলতেছেন চেয়ারম্যান সাহেব? আমি একজন বিধবা মানুষ, আমাকে এই সমস্ত কথা বলে আপনি তো পাপের ভাগিদার বানিয়ে দিচ্ছেন। বলছে আরে রাখো পাপ, পাপ কার জীবনে নেই? তাছাড়া পাপ পুণ্য মিলিয়েই তো জীবন। আমার যদি একবারের চাহিদা মিটিয়ে তুমি ভালোভাবে জীবন কাটাতে পারো, তোমার তো আপত্তি থাকার কথা নয়। আমি বললাম কী করতে হবে আমাকে? তখন সে আমাকে বলল যে আমার সঙ্গে শুতে হবে তোমাকে। আমি বললাম আসলে এটা আমার দ্বারা সম্ভব না, আমি যেভাবে আছি ভালো আছি। আমি চললাম, আপনার কাঠ চাল ডাল তেল কোনো কিছুরই আমার দরকার নেই। বিধবা ভাতা এই কথা বলতে আমি গেট থেকে বেরোচ্ছিলাম। বেরোতেই পিছন থেকে আমাকে টান দিয়ে মুখটা চেপে ধরে। ধরার পরে বলতেছে এখানে একবার আমার চোখ যার উপর পড়ে সে আর বের হতে পারে না। এই কথা বলে ক্ষুধার্ত হায়নার মতো আমার উপরে ঝাঁপাই পড়ে, অথচ আমি একজন অন্তঃসত্ত্বা মানুষ। হ্যাঁ, লজ্জায় ভয়ে কিছুই বলতে পারছি না, শুধু চোখের কোণে জল। কি বলবো, কিভাবে ব্যাখ্যা করব? এভাবেই তার ইচ্ছা মতো সে আমাকে ব্যবহার করলো, তার ইচ্ছা মতো সে করলো। করার পর আমাকে ছাড়লো। অন্যদিকে আমার অবস্থা তো খুবই খারাপ। তখন সে আমাকে বলতেছে কালকের মধ্যে তুমি সব কিছু পেয়ে যাবা, যাও। আমার কথা কথাই, কথা কিন্তু কোনো দিন নড়চড় হবে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে এসো, তোমার ডেলিভারি থেকে শুরু করে যা যা লাগবে সব কিছু আমি করাই দেবো। তারপরে আমি উঠেই আমতা আমতা ভয়ে ভয়ে, অন্যদিকে কান্না ছিল, কষিয়ে দুগালে দু থাপ্পড় বসিয়ে দিলাম। বললাম তুমি কি চেয়ারম্যান? হ্যাঁ, তুমি গরিব দুঃখীর সেবা যত্ন করবে, তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সাহায্য করবে, তা না করে তুমি আমার ফায়দা উঠাচ্ছ, এভাবে কত মেয়ের জীবন নষ্ট করেছো। কথা বলতে সে আমার আমার উপরে চেঁচিয়ে উঠলো। বললাম যদি খালি চেঁচাও তুমি আমার উপরে, তারপরে দেখবে যে আমি গ্রামের মানুষকে কীভাবে ডাকি। এই কথা বলতে আমার চুলের মুঠি ধরে আমার গালে এক থাপ্পড় বসিয়ে দিল। খবরদার, তুই ভুল করেও এ কথা ভাবিস না যে তুই আমার মানহানি করবি। আমি বললাম আমি কিভাবে মানহানি করলাম? মানহানি তো তুই আমার করছিস, তুমি থেকে তুই বলে ফেললাম। হ্যাঁ, তুই আমার করছিস, তুই আমার সতীত্ব নষ্ট করেছিস, আমি তোকে এমনি এমনি ছেড়ে দেবো না। হ্যাঁ, ওই কথা বলতে আমি বের হয়ে গেলাম। তারপরে সে লোকজন দিয়ে আমাকে ভেতরে নিয়েছে, বলছে আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি এই কথাটা আর কাউকে বলো না। হ্যাঁ, তখন আমি বললাম হ্যাঁ বলতে না বলবো, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? আমাকে জিজ্ঞেস করলো। বললাম তুই আর জীবনে কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারি না,
পারবি না, এই কথাটা তুই ওয়াদা কর, তাইলে আমি তোকে হয়তো বা তোর মান ইজ্জত যাতে বেঁচে যায় সে বিষয়টা আমি খেয়াল রাখব। তখন সে আমার কাছে ওয়াদা করলো, করার পর আমি তো এইসব কথা বিশ্বাস করি না, কারণ এরা গিরগিটে হয়। বের হয়ে আসলাম, কারণ আমি ওখানে জোরাজুরি যদি করতাম সে আমাকে মেরেও ফেলতে পারতো, এই কারণে বের হয়ে আসলাম। গ্রামের লোকজনকে বিষয়টা জানালাম, জানানোর পরে তারা পুলিশ খবর দিল, দেওয়ার পর পুলিশ তো হচ্ছে মানে চেয়ারম্যান মানুষ কীভাবে ধরবে, পরে গ্রামের লোকজন উপর মহলে খবর দিল, দিয়ে বিষয়টা নিয়ে অনেক কিছু হলো। হওয়ার পরে তার চেয়ারম্যানের পদ গেছে, জেল হয়ে গেছে, 20 বছর সাজা দেওয়া হয়েছে তাকে। অন্য দিক থেকে আমাদের এলাকার যে এমপি ছিল ওনার কান পর্যন্ত গেছে বিষয়টা, যাওয়ার পর উনি আমাকে হচ্ছে কাট করে দিয়েছে, আমার ডেলিভারির সমস্ত খরচা উঠিয়েছে। মাঝে মধ্যে ওনাদের বাড়ির লোকজন এসে আমার খবর নেয়। গল্পটা তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করলাম যে দেখো আমার সাথে যা হয়েছে হয়েছে, কিন্তু তোমাদের কারোর সাথে যাতে না ঘটে। আমি তখন শারীরিক মানসিকভাবে খুবই দুর্বল ছিলাম আর অসুস্থ ছিলাম, খুবই খুবই, যার কারণে আমি লড়তে পারিনি। তারপরেও কিন্তু আমি ছেড়ে দিইনি। হ্যাঁ, আমি আমার হারানো ইজ্জত হয়তো ফিরে পাইনি, কিন্তু ওকে উচিত শিক্ষা তো দিতে পেরেছি। ও যাতে আর কারো জীবন নষ্ট না করতে পারে সেটা তো করতে পেরেছি। এদিকটা তোমরা সবাই খেয়াল রাখবে, এই জন্যই জাস্ট আমি তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই অ্যান্ড টেক